মিরাজ মিথ্যেগুলো কেমন অনর্গল বলে গেল। একটি বাড়ির জন্য গলা কাঁপল না তার। মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলতে পারে, তা হয়তো আজকে নিজ কানে না শুনলে জানতেই পারত না নিষাদ। মিথ্যে কথাগুলো যেন এক পশলা বৃষ্টির রুমঝুম আওয়াজের সাথে মিলিয়ে গেছে। বৃষ্টির শব্দগুলোর আড়ালে মিথ্যে কথাগুলোকে নিজের ভেতর দাফন করেছে অতি কষ্টে সঙ্গোপনে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঝুমঝুম আওয়াজের শিলা বৃষ্টিতে টিন যেন ফুটো হয়ে যাওয়ার উপক্রম। বরফগুলো আকারে অনেকটা মাঝারি, শুভ্র পাথরের মতো। মিরাজের শিলাবৃষ্টির মাঝেও তার টুরে যাবে। নিষাদ মিরাজের ব্যাগ গুছিয়ে দিয়েছে সেই রাতেই। গতকাল রাতে নিষাদ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সারাদিনের ক্লান্তি শেষে এমন ঘুম আসাটা অস্বাভাবিক কিছু নয়। অসুস্থ শাশুড়ি মায়ের সেবা করতেই তার পাহাড় সমান কষ্ট হয়। শাশুড়ির শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হয়। নিজের হাতেই কিছু করতে পারেন না তিনি। এখন প্রায় প্রতি রাতেই নিয়ম করে বৃষ্টি নামে। টিনের চালে বৃষ্টির রিমঝিম চুরি ভাঙার শব্দ শুনতে শুনতে কাঁথামুড়ি দিয়ে দারুণ মজার ঘুম হয়। রাত প্রায় 12টার দিকে মিরাজ ঘুম থেকে ডেকে বলল, আমাকে সকালে ব্যবসার কাজে বাইরে যেতে হবে। নিষাদ বেশ অবাক হয়েছিল এমন কথায়। এই কথা তো দিনেও বলা যেত, অথচ সে রাতেই ডেকে বলল কাপড় গুছিয়ে রাখতে। নিশাতেও ঘুম ঘুম চোখে তাই করে। সন্দেহ করার কোনো কারণও ছিল না। এটা তো নতুন কিছু নয়। এর আগেও মিরাজ ট্যুরে গিয়েছে। তবে এবার প্রথম এত রাতে তাকে ডেকে জিনিসপত্র গোছাতে বলল। আজ ভোরে ঘুম থেকে জেগে ওঠে মিরাজ। অন্যদিন বেলা 10টার আগে তাকে জাগানোর একটা মিশন সমান হতো। নিশাতেরও ঠিকমতো ঘুম হয়নি। রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালের দিকে শুধু একবার থেমেছিল, এখন আবার শুরু হয়েছে। দরজা জানালা বন্ধ করে সোফায় বসেছিল নিষাদ, কিন্তু মনের ভিতর কেমন যেন অস্থির তোলপাড় চলছে। মিরাজ তাকে মিথ্যে কেন বলল? জানালার এক পালা খুলে দিতে বৃষ্টির পানি ছিটকে এসে মুখে পড়ছে। চোখের জল ছেড়ে দেয় নিষাদ। মিরাজের বলা মিথ্যে কথাগুলো হজম করার চেষ্টা করছে। আজকে তার যার খুব তাড়া। নিষাদ জানালার একপাশে পিঠ ঠেকিয়ে মিরাজের দিকে তাকিয়ে বলল, আজকে কি না গেলেই নয়? মিরাজ কালো রঙের জুতো পরছিল। হাতটা ওখানেই থমকে যায় তার। নিশাতের দিকে দৃষ্টি তুলে বলল, তুমি জানোই তো আমার এই ট্যুর মিস করলে কতটা ক্ষতি হয়ে যাবে। ব্যবসার কাজেই তো যাচ্ছি। মিঠি দৌড়ে এসে বাবার কোলে চড়ে বসে। মাত্র ঘুম থেকে উঠেছে। মিরাজ মেয়ের কপালে ছোট্ট করে চুম্বন দিয়ে বলল, মামুনিটার ঘুম হলো বুঝি? মিঠি এলোমেলো চুলগুলো বসে চুলকাচ্ছে। বাবার কথার কোনো জবাব দেয় না সে। মিরাজ মিঠিকে নিয়ে নাস্তা করে। নিশাত এখনও নাস্তা করেনি। মিরাজ যাওয়ার পর খাবে কিছু। শাশুড়িকেও খাওয়াতে হবে তার। ছাতা নিয়ে মিরাজ বেরিয়ে যায় বাসা থেকে। আকাশি রঙের ছাতাটা নিশাতি কিনে এনেছিল তার জন্য। মিরাজের যাওয়ার পানে অনেকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে দরজাটা বন্ধ করে দেয় নিশাত। মোবাইল হাতে নিয়ে সারিনকে কল দেয়। সারিনকে তার কাজ বুঝিয়ে দিয়ে চোখের জল মুছে নেয়। সকালে যখন মিরাজ গোসল করছিল, তখন মিরাজের ফোনে বারবার কল আসছিল। না চাইতেও নিশাত কল রিসিভ করে। অপর পাশ থেকে ভেসে আসা নারী কণ্ঠে আত্মা কেঁপে উঠেছিল। একনাগাড়ে প্রশ্ন করে যাচ্ছিল ওপাশের ব্যক্তি, হ্যালো, কখন আসছো মিরাজ? এখানে যে সমস্যা হয়ে গেছে, তুমি না আসলে এই সমস্যা আমি একা সামলাতে পারছি না। বাচ্চাগুলো কিছুই বুঝতে চাইছে না। এদেরই কিভাবে বুঝাবো আমি? হ্যালো, 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 মিরাজ শুনছো? মিরাজ? এপাশ থেকে লাইনটা কেটে দেয় নিষাদ। ফোনটা আগের জায়গায় রেখে অনেকক্ষণ চুপ করে বসেছিল। নিষাদ বিশ্বাস করতে পারছিল না মিরাজ তাকে এভাবে ঠকাবে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। নিশ্চুপ কান্না। এই কান্নার কোনো নিজস্ব শব্দ হয় না। নিষাদ মিরাজকে কোনো প্রশ্ন করেনি। মিরাজ তার থেকে যা লুকিয়েছে তা সে নিজেই খুঁজে বের করবে। মিরাজ বাসা থেকে বের হতেই মোবাইল বন্ধ করে দেয়। আগামী 3 দিন তার মোবাইল বন্ধ থাকবে। পরিবারের সাথেও যোগাযোগ করবে না সে। অন্য আর একটা মোবাইল বের করে অন করে নিল। প্রত্যেকবারের রুটিন এটা তার। বলতে গেলে এই কাজে এমনই করতে হয়, নয়তো তার সত্যিটা যে বের হয়ে আসবে। আর মিরাজ কোনোভাবেই চায় না তার এই সত্যিটা বেরিয়ে আসুক। সকাল পেরিয়ে বিকেল হতে সে পৌঁছে যায় তার গন্তব্যে। বাইরে থেকেও একবার চোখ বুলিয়ে নেয়। শোক নামক জিনিস কিনতে হলে তার এখানে আসতেই হয়। সারিন পেশায় একজন গোয়েন্দা। নিশাদ সারিনের কলেজ জীবনের বন্ধু। সারিনকে কাজ দিয়েছে তার স্বামীর খোঁজখবর নেওয়ার জন্য। সে কি করে, কোথায় যায়, সবকিছু জানতে চায় নিশাদ। সারিন অল্প বয়সে খুব সুনাম কুড়িয়েছে। সমস্যা সমাধান করতে করতে পুলিশের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাদের সব খবরাখবর এনে দিতে সাহায্য করে সে।
এভাবে কৌশলে পুলিশের সাহায্য নিয়ে মিরাজের ফোনের অবস্থান বের করে নেয়। শেষ অবস্থান বাসার কাছেই পায়। এতে খুব একটা লাভ হয় না। এরপর কল রেকর্ড বের করে। অনেক নম্বরে তার কথা হয়েছে, তবে একটা নম্বরে প্রতিদিন রাত 12টার পরে কথা হয়েছে। নম্বরটায় কল দিয়ে বন্ধ পায়। সেই নম্বরের শেষ অবস্থান বের করে দেখে জায়গাটা সিলেটের। সে তখনই সিলেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুরের দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় সারিন। টানা 6 ঘন্টা ভ্রমণ করে সিলেট সদরে এসে পৌঁছায়। থাকার জন্য একটা জায়গায় প্রয়োজন। এখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। ভালো ব্যবস্থাপনা সম্পন্ন একটা হোটেলে এসে ওঠে। হোটেলটা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের কাছাকাছি। বারান্দায় গিয়ে সারিন জিপিএস ট্রেকার চালু করে। সেই নম্বরের শেষ অবস্থানে জায়গাটা খুঁজতেই সামনে অদূরে তার গন্তব্যে দেখতে পায়। নম্বরটায় আবারও কল দেয়, কিন্তু এখনও বন্ধ পায়। নিশাদকে ফোন করে জানিয়ে দেয় সারিন সিলেটে পৌঁছে গেছে। এখন রাত প্রায় 9টা বাজে। হোটেলের বড় ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠল। সারিন বের হয় তার কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য। ভয়ভীতি তাকে ছুঁতেও পারে না এখন। এটাতে সে এখন অভ্যস্ত। রাত বিরেতে বাইরে যেতে হয় কাজের জন্য। এ পেশায় পূর্বেই তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কখনো পিছুপা হয়নি। নিজের কাজ নিষ্ঠার সাথে করে যাচ্ছে অত্যাবধি। সিএনজি করে জায়গা মতো পৌঁছে যায়। শহরতলি ছেড়ে কিছুটা দূরে জায়গাটি অবস্থিত। রাস্তার ধার ঘেঁষে একটা ছোট্ট বাড়ি। বাড়ির বাইরে ঝুলে থাকা বাতিটা নিভু নিভু করে লাল রঙের আলো ছড়াচ্ছে। বাড়িটা বেশ পুরনো আমলের। রাস্তা দিয়ে লোকজনের সমাগম কম। বেশ নির্জন জায়গাটা। অপরাধের গন্ধ পাচ্ছে সারিন। তার নাক কুকুরের মতোই তীক্ষ্ণ। অপরাধের গন্ধ আগে থেকেই পেয়ে যায়। অর্ধেক দেয়াল দিয়ে সম্পূর্ণ বাড়ি ঘেরা। সদর দরজা খুলতে শব্দ হবে ভেবে সারিন দেয়াল টপকে ধীর পায়ে চুপিসারে ভেতরে প্রবেশ করে। দরজা জানালা সব বন্ধ। ঘন অন্ধকারে কোনো কিছু দেখার উপায় নেই। মোবাইলের লাইটের আলোয় সম্পূর্ণ বাড়ি ঘুরতে লাগে সে। প্রতিটা জানালার পাল্লায় আস্তে করে ধাক্কা দিয়ে দেখছে খোলা আছে কিনা। ভাগ্যবশত পেছনে জানালাটা খোলায় পেয়ে যায়। জানালার পাল্লা সামান্য ফাঁক করে সারিন ভেতরে উকি দেয়। ভেতর থেকে মানুষের কথার গুঞ্জন ভেসে আসে। হঠাৎ করে একটা গাড়ি আসার শব্দ পেল। সারিন কিছুটা এড়িয়ে যায়। আড়ালে লুকিয়ে দেখল একটা গাড়ি এসেছে। ক্যামেরা বের করে ছবি তুলতে লাগে। ধীরে ধীরে নেমে আসছে সুন্দরী রমণীরা। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে মিরাজ। তাদেরকে হাসি মুখে বরণ করে নিচ্ছে। দূর থেকে সারিন দেখল এক এক করে 3জন মেয়ে নেমে আসছে, কিন্তু কাছে আসতেই সে অবাক হয়ে যায়। যাদের সে মেয়ে ভেবেছিল আসলে তারা মেয়ে না, বরং মেয়ে সদৃশ হিজরা। একে একে সবাই ঘরের ভেতরে চলে যায়। সারিন পেছনে জানালা যাবে, ঠিক তখনই আরেকটা গাড়ি আসে। গাড়িটা দেখে আরো বেশি অবাক হয়ে যায় সে। এটা তো পুলিশ ভ্যান। এসব কি হচ্ছে এখানে? যতটা সম্ভব নিরাপদ দূরত্বে থেকে প্রত্যেকের ছবি তুলছে সারিন। গাড়ি থেকে 2জন পুলিশ নেমে আসে। তারা ঘরে যাওয়ার পর মিরাজ দরজা বন্ধ করে দেয়। সারিন আগের জায়গায় চলে যায়। ক্যামেরার ভিডিও অন করে দেয়। ভেতরে বেশ আসর জমেছে, কিন্তু কথাগুলো শোনা যাচ্ছে না স্পষ্টভাবে। সারিন ঘরের ডান দিকে এগিয়ে অন্য একটা জানালার পাল্লায় আস্তে ধাক্কা দিলে সেটা খুলে যায়। পাল্লা খানিকটা ফাঁক করতেই সব সরাসরি দেখতে পায়। মিরাজের পাশে বেশ সুন্দরী এক মহিলা দাঁড়িয়ে আছে। হয়তো এই মহিলা মিরাজের স্ত্রী হবে। হিজরা 3জন এক পাশে লম্বা সোফায় বসেছে, আর অন্য পাশের সোফায় পুলিশের 2জন কর্মকর্তা। যা কথা হচ্ছে সব পরিষ্কার শোনা যাচ্ছে। একজন কর্মকর্তা বললেন, বাচ্চাগুলো কোথায়? মিরাজের পাশে দাঁড়িয়ে থাকা মহিলা হেসে উত্তর দিল, আরে স্যার, সব একদম ঠিকঠাক আছে, চিন্তা করবে না। মিরাজ তাদের বসার ঘরে রেখে আসছি বলে ভেতরের একটা ঘরে চলে গেল। কিছুক্ষণ পর সেই ঘর থেকে বেরিয়ে আসলো এক সুন্দরী রমণী। লাল রঙের শাড়ির সাথে ভারী গয়না পরে সাজগোজ করেছে। ক্যামেরা জুম করে সারিন। যাকে সে সুন্দরী রমণী ভাবছিল সে অন্য কেউ নয়, মিরাজ। সারিন খালি গলায় ঢোক গিলেছে। তার চোখের সামনে সব কি হচ্ছে? সবকিছু কেমন ঘোলাটে লাগছে, অবিশ্বাস্য মনে হচ্ছে। পুলিশের কর্মকর্তা 2জনকে নিয়ে ভেতরে সেই ঘরে চলে যায় মিরাজ। সেখানে কি হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না। সারিন পূর্বের জায়গাতেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। হিজড়াদের সাথে ওই মহিলা বসে গল্প করছে। একজন হিজড়া একটু বয়স্ক, অন্য 2জনের বয়স খুব জোর 22-23 বছর হবে। ঘণ্টাখানেক পর মিরাজ বেরিয়ে আসে আর বয়স্ক হিজড়া অন্য 2জনকে হিজড়াকে ভেতরে পাঠায়। মিরাজ সোফায় বসে থাকা সেই মহিলার দিকে তাকিয়ে আলতো হাসি দেয়। ভেতরের আরেকটা ঘরে গিয়ে কাপড় বদলে আবার বাইরে আসে। ঘণ্টাখানেক পর হিজড়া 2জন আর পুলিশের কর্মকর্তা 2জন বাইরে বেরিয়ে আসে। মিরাজ তার পাশে বসে থাকা মহিলাকে ইশারা করতে সে উঠে যায়।
ভেতর থেকে দুজন বাচ্চা মেয়েকে নিয়ে আসে। বাচ্চাগুলো দেখতে বেশ সুন্দর আর ফুটফুটে, কিন্তু চোখ মুখ বিষণ্ণতায় ভরা দুজনে। খুব বেশি হলে তাদের বয়স 12-14 বছর হবে। পুলিশ দুজন মিরাজের হাতে কালো দুটো ব্রিফকেস ধরিয়ে দেয়। তারপর বাচ্চা দুজনকে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। মিরাজ সবগুলো টাকার উপর একবার হাত বুলিয়ে নেয়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। বয়স্ক হিজড়ার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, পরের বার এর থেকে ফ্রেশ মাল চাই। সবাইকে তো খুশি করতে হবে। যা হুকুম করবেন সাহেব। কথা শেষ করে হিজড়া তিনজনও বেরিয়ে যায়। সারিন ওখানেই দাঁড়িয়ে ঘামছে। ক্যামেরা ব্যাগের ভেতর ঢুকিয়ে আলতো করে জানালা বন্ধ করে দেয়। বাড়ি থেকে বের হয়ে আসে চুপচাপ। সেনজি অনেক দূরে দাঁড় করে রেখে এসেছিল। এই নির্জন এলাকায় গাড়ি পাওয়া দুষ্কর। গাড়িতে উঠতেই সিএনজি ড্রাইভার চেঁচিয়ে ওঠে, কি আফা, এত দেরি করলা? সারিন মৃদু হেসে বলল, দুঃখিত চাচা, একটু দেরি হয়ে গেল। চলুন, আমি আপনাকে পুষিয়ে দেব। সিএনজি করে হোটেলে ফিরে আসে সারিন। ফ্রেশ হয়ে নিশাদকে কিছু ছবি হোয়াটসঅ্যাপ করে দেয়। তারপর নিশাদ নিজেই কল করে তাকে। সারিন সেখানে ঘটে যাওয়া সকল ঘটনায় তাকে খুলে বলে। তার কাজ শেষ, তাই কালকে ফিরবে সব তথ্য সাথে নিয়ে। নিশাদ বিয়ের পর এই প্রথম সারাটা রাত ঘুমহীন কাটায়। বিছানার পাশে টেবিল ল্যাম্পের কাছে মিরাজ আর তার বিয়ের ছবিটায় অপলক দৃষ্টি ছিল। সেদিন মাত্র 1 বছর হলো তাদের বিয়ের। 1 বছরে মিরাজ কখনো তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেনি। শরীরে হাতটাও দেয়নি একবারের জন্য। আজ বুঝতে পারছে মিরাজ কেন এমন করেছে। এত বড় সত্যি কিভাবে লুকাতে পারল আমার কাছ থেকে? বিয়ের আগে বললে তো নিজের এত বড় ক্ষতি হতো না। চোখজোড়া জ্বলছে, তবুও ঘুম নেই। মিঠির মাথায় হাত রাখে নিশাদ। মেয়ের মতোই ভেবে এসেছে 1টা বছর ধরে। মিরাজের বড় বোন আরিফার মৃত্যুর পর মিঠিকে এখানে নিয়ে আসে। নিশাদ নিজের মেয়ের মতোই আসনে বসিয়ে রেখেছে তাকে। সারা রাত পাশে বসেছিল তার। মিরাজ ল্যাপটপ নিয়ে কাজে বসেছে। এখানে সে 1 মাস একবার হলেও আসে। কাজের তাগিদে আসতেই হয়, না হলে পরিবারের জন্য সুখ কিনবে কিভাবে? নীরব মিরাজের থেকে বিদায় নিয়ে ভোর হতে বেরিয়ে যায়। এখানে যারা আছে সবার দেখাশোনার করার দায়িত্ব নীরর। স্ত্রীর অভিনয় করতে হয় তাকে। তার কাজ আজকের মতো শেষ। নিজের পরিবারের কাছে ফিরে যাবে এখন। মিরাজও আজকে বাড়ির পথে রওনা দিবে। মিঠির কথা বেশ মনে পড়ছে তার। নিশাত হয়তো অনেকবার ফোনে চেষ্টা করেছে, কিন্তু কাজ অসম্পন্ন রেখে যেতেও পারত না। আর নিশাতের সাথে যোগাযোগ করলে তার পরিবারের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সে তার পরিবারকে কখনোই কোনো ক্ষতির মুখে ফেলতে চায় না। সে এখন পর্যন্ত কোনো খবর আসেনি, কেন বুঝতে পারছে না। বাড়িতে পৌঁছানোর পরে হয়তো সুখবরটা পেয়ে যাবে। সারিন দুপুর নাগাদ নিশাতের কাছে পৌঁছে যায়। নিশাতের কাছে মেমোরি কার্ড ধরিয়ে দিয়ে বলল, এতে সব রেকর্ড আছে, ভেঙে পড়িস না। যা করার ভেবেচিন্তে করিস দোস্ত। নিশাত ম্লান হেসে উত্তর দেয়, তুই চিন্তা করিস না, কি করব তা ভেবে নিয়েছি। তোর পেমেন্ট নিয়ে যা। সারিনের ইচ্ছে না থাকা সত্ত্বেও টাকা নিতে হয়। খরচ হয়ে গেছে অনেক। অন্তত খরচটার কথা ভেবে নিতে হলো টাকাটা। সারিন কেবল বেরোচ্ছে তখনই মিরাজ এসে নামে। মিরাজকে আড়াল থেকে সারিন বেরিয়ে যায়। বরাবরের মতো মিরাজ এসে মিঠিকে খুঁজল। মিঠি বাবা বলে দৌড়ে এসে মিরাজের কোলে বসে। নিশাদ যেন অন্য এক মিরাজকে দেখছে আজ। জীবনের প্রথম সে ভয় পাচ্ছে মিরাজকে। নিশাতের সাথে কথা বলে গোসল করতে চলে যায় মিরাজ। কিন্তু ঘরে ঢুকতেই কল আসে, কাজ হয়ে গেছে স্যার, হোয়াটসঅ্যাপ দেখুন, ভিডিও দিচ্ছি। মিরাজ প্রাপ্তির হাসি দিয়ে বলল, কাজ হওয়ারই ছিল। ওই বাচ্চা দুজনকে এতিমখানায় পাঠানোর ব্যবস্থা করো। মিরাজ হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিওটি নিউজ দেখছে। 2জন পুলিশ কর্মকর্তাকে শিশু নির্যাতন করার অপরাধে বরখাস্ত করেছে প্রশাসন। এই অপরাধের জন্য আইনের আওতায় নেওয়া হয়েছে তাদেরকে। মিরাজ বাচ্চাদের সাথে কখনোই কোনো অন্যায় বা ক্ষতি হতে দিত না। তাদের মাঝে সে মিঠিকে দেখতে পেয়েছিল। তাছাড়া বাচ্চাগুলো কেবল তাদের জন্য একটা ফাঁদ ছিল, যে ফাঁদে পুলিশগুলো ফেঁসে যায়। পুলিশকে মিরাজ কখনোই পছন্দ করে না। তার বোন আরিফার স্বামী পুলিশ কর্মকর্তা ছিল, যার দিনের পর দিন অত্যাচারের কারণে আরিফার মৃত্যু হয়। পুলিশে থাকার কারণে কেসটাও ধামাচাপা দিয়ে দেওয়া হয়। কোনো বিচার হয়নি তার মৃত্যুর। সেই ক্ষোভটা আজ মেটাতে পারল। নিশাদ পেন ড্রাইভে মেমোরি কার্ড ঢুকিয়ে টেবিলের উপর রাখা মিরাজের ল্যাপটপে লাগায়। বসে বসে সম্পূর্ণ ভিডিও দেখে। হাত পা কাঁপছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। চোখে ঝাপসা দেখছে, শিউরে উঠছে বারবার। এমন সত্যিও তার সামনে আসার ছিল। হুট করে মিরাজ গোসলখানা থেকে বেরিয়ে আসে। নিশাদ ধরফরে উঠে দাঁড়ায়। ল্যাপটপটা বিছানায় পড়ে আছে। বাম হাত দিয়ে ল্যাপটপ বন্ধ করে দিয়ে কম্পিত কণ্ঠে বলে,
টেবিলে খাবার, আসো বেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মিরাজ খেতে আসে। টেবিলে কয়েক রকম খাবার সাজিয়ে রাখা। মিরাজ আনমনে খেয়ে যাচ্ছে। নিশাত মিরাজের পাশ ঘেঁষছে না। আজকে নিশাতের রান্না করা শেষ, খাবার মিরাজের জন্য। আজকের পর আর নিশাতের হাতে খেতে পারবে না সে। পেনড্রাইভ থেকে মেমোরি কার্ড বের করে ভেঙে ডাস্টবিনে ফেলে বুকের চাপা কষ্টকে বুকে দাফন করে দিল। এমনটা হবে স্বপ্নেও ভাবিনি মিরাজ। মিঠি আজ এই হোস্টেল থেকে ছুটিতে বাড়িতে এসেছে। বাড়িটায় কয়েক বছরে কত অচেনা লাগছে তার কাছে। হোস্টেলে থেকে লেখাপড়া করে সে। মেয়েটা একা আসতে পারবে না, তাই ড্রাইভার গিয়ে নিয়ে এসেছে। মিরাজের মা মারা গিয়েছেন আজ 5 বছর পূর্ণ হয়েছে। ছেলের বইয়ের হাতে যত্ন পাওয়া তার ভাগ্যে ছিল না, তাই তো খুব বেশি দিন বেঁচে থাকেননি। মিঠি চা বানাতে শিখেছে। আজকে দুজন মিলে চা করবে। চুলোয় চায়ের পানি তুলে দিয়ে জিজ্ঞেস করল, বাবা চা পাতা কোথায়? মিরাজ তার হাতের বইটা বন্ধ করে রান্নাঘরে আসে। আজকে বাবা আর মেয়ে মিলে চা তৈরি করবে। বসার ঘরে সে কখন থেকে মিরাজের ফোন একনাগাড়ে বেজে চলেছে। চায়ের পাতিলে চা পাতা দিয়ে এসে কল রিসিভ করে মিরাজ। অপর পাশ থেকে ভেসে আসে পরিচিত নারী কণ্ঠ, কখন আসছো? আজকে আবারও সে খাচ্ছে না। কিছুক্ষণ পরপর চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। এখন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, তুমি আসো তাড়াতাড়ি। আর কত এভাবে রাখবো আমি? বিকেল অবধি সামলে নাও, আমি আসছি। গম্ভীর মুখে কথাটা বলল মিরাজ। ঠোঁটের কোণে হাসি রেখে রান্নাঘরে প্রবেশ করে মিরাজ। নিজের ভেতরে যা কিছুই চলুক না কেন, মেয়ের সামনে সবসময় হাসি খুশি থাকে সে। আজকের এই রহস্যময় হাসির আড়ালে নতুন প্রশ্ন আবির্ভূত হয়েছে। প্রশ্নটা নিশাতকে নিয়ে। নিশাত নামের সব মেয়েরা কি এমন জেদি হয়, নাকি তার নিশাতই একমাত্র? দিনের শেষ প্রহরে আবার মিরাজ বেরিয়ে গেছে চেনা পথে। উদ্দেশ্য কোনো অজানায় নয়, চিরচেনা গন্তব্যে। নীরুর অপেক্ষার অবসান ঘটিয়ে মিরাজ এসে হাজির হয়। বাড়িটা ঠিক আগের মতোই নিস্তব্ধ। আশেপাশে কোনো জনমানব নেই, শুধু মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন পশু পাখির শব্দ। কাউকে মেরে ফেলে রাখলেও এখানে কেউ জানবে না। দেহ পচে গলে মাটিতে মিশে যাবে, পশু পাখি টেনে নিয়ে খাবে মাংস, কিন্তু কেউ দেখবে না। কোথায় সে? ঘরে ঢুকে মীরা জিজ্ঞেস করল, এখন ঘুমাচ্ছে, ইঞ্জেকশন দিয়ে দিয়েছিলাম। নীরু কথাটা বলে চুপ করে দাঁড়িয়ে রইল। মিরাজ নিশাতের রুমে গিয়ে উকি দেয়। কত সুন্দর চুপচাপ শুয়ে আছে সে। চোখের নিচে কালি পড়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, এমন তো হবারই কথা। নিশাতের পাশে বসিয়ে আলতো করে কপালে হাত রাখল, ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। পুরনো কিছু কথা আজ আবারও মনে পড়ছে। সেদিন যদি নিশাত সবকিছু ছেড়ে মিঠিকে নিয়ে চলে যাওয়ার কথা না বলতো, তাহলে হয়তো আজ এই অবস্থা হতো না। ভুল বুঝেছিল তাকে, একটাবার বোঝানোর সুযোগ দেয়নি। আশেপাশের সবাইকে মিরাজের সত্যটা বলে দিতে চেয়েছিল, কিন্তু এটা করলে এই সমাজে তার বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত। তাছাড়া তার কাজটাও অসম্পূর্ণ থেকে যেত। সেদিন নিশাতকে এখানে এনে রাখা ছাড়া কোনো উপায় খুঁজে পায়নি সে। যাকে ভালোবেসেছে তাকে নিজ হাতে মারতেও পারবে না, নয়তো তাদের কাজের পথে যে বাধা হয়েছে তাকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চোখজোড়া ভিজে এসেছে মিরাজের। নিশাতের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যায়। সোফায় বসে সিগারেট ধরায়। নিশাত হয়তো কিছুক্ষণের মধ্যে জেগে উঠবে, শুরু করবে আবারও সে প্রলাপ। নীরু এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। মিরাজকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে এসেছে, যদিও কাজের জন্য অনেক কিছুই দেখাতে হয় তাদের। নীরু মিরাজের পাশে গিয়ে বসে বলল, মিরাজ, আর কত বছর এভাবে কাটাবো? আমার বাচ্চারা বড় হয়েছে, এখন তাদেরকে যা ইচ্ছে তাই বলে বের হতে পারি না। আমি এই কাজ ছাড়তে চাচ্ছি। তুমি যখন এখানে এসেছ, আজই স্যারের সাথে কথা বলো প্লিজ। মিরাজ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে কথাগুলো শুনছিল। চুপচাপ বসে আছে সেও। এই কাজ তার থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। তার নিশাত, যার সাথে সুখে সংসার করবে ভেবেছিল, তাও করতে পারেনি। মিঠি পায়নি মায়ের আদর। এই অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর আর কাজ হাতে নিবে না সে, ছেড়ে দিবে সব, আবারও নতুন শুরু করবে। মিঠির দরজা খুলতেই অচেনা একজন ব্যক্তিকে দেখতে পায়। চোখে একটা বড় ফ্রেমের চশমা, গায়ে হলুদ রঙের একটা ড্রেস। মীরা যখন কাজের জন্য বাহিরে যায় তখন কাজের লোক থাকে তার সাথে। অপরিচিত ব্যক্তিকে দেখে মিঠি জিজ্ঞেস করল, কাকে চাচ্ছেন? তুমি মিঠি? জি, আমি মিঠি। কিন্তু আপনি কে? আমি তোমার একটা খালামণি। তোমার আম্মু বাসায়, তাকে ডাকো। আমার কথা কখনো গল্প করেনি তোমার সাথে? আমি তোমার আম্মুর বান্ধবী সারিন। সদ্য কিশোরী মেয়েটার ফর্সামুখী যেন অমাবস্যার ছায়া দেখতে পেল সারিন। তাকে ভেতরে নিয়ে আসে মিঠি। দরজায় দাঁড়িয়ে কথা বলাটা কেমন খারাপ লাগছিল। তাছাড়া তিনি তার মায়ের বান্ধবী। ড্রয়িং রুমে বসে আছে দুজন।
সারিন আশেপাশে তাকাচ্ছে বারবার। সেদিনের পর অনেক চেষ্টা করেও নিশাতের সাথে যোগাযোগ করতে পারেনি সে। তারপর নিজের বিয়ে, সংসার, বাচ্চা এসবের ঝামেলায় কখনো বাসাতেও আসা হয়নি তার। ব্যস্ততা কাটিয়ে আজ এতটা বছর পর আসলো বান্ধবীর সাথে দেখা করতে। সারিন বারবার আশেপাশে তাকাচ্ছে দেখে মিঠি বলল, আন্টি, আম্মু তো নেই। আসলে ৮ বছর আগেই আম্মুকে হারিয়ে ফেলেছি। সারিন ভাবেওনি এমন কিছু শুনতে হবে। মুহূর্তের মধ্যে তার গলা ভারী হয়ে এলো। চোখের কোণে জলরাশি চিকচিক করছে। মিঠির চোখজোড়াও ভিজে আছে। নিশাত মারা গেছে? অবাক চোখে বলল সারিন। মিঠি অস্থির হয়ে বলল, না আন্টি, আমার আম্মু মারা যায়নি। আমার মন বলছে সে আছে, অভিমানে দূরে কোথাও সরে আছে। মিঠির কথায় কিছুটা অস্পষ্টতা পেয়ে সারিন জিজ্ঞেস করল, মানে কি? আসলে আন্টি, ৮ বছর আগে যখন হঠাৎ একদিন রাত থেকে আম্মুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক তদন্ত হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। কথাটা শেষ করতেই মিঠির কান্নার বেগ যেন বেড়ে গেল। সারিন তার গোয়েন্দার পেশার ছাড়লেও তার তীক্ষ্ণ মস্তিষ্কের ভাবনা কেউ থামাতে পারেনি। এখনও ঠিক আগের মতোই সবকিছু রয়ে গেছে। কেন যেন বিষয়টা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। উদ্বিগ্ন কণ্ঠে সারিন বলল, তোমার বাবা কোথায়? বাবা তো কাজের জন্য বাইরে গেছেন, ফিরবেন কবে? এবার তো বলে যাননি, তবে ১ সপ্তাহের বেশি লাগবে না। সারিনের মাথায় খেলে যায়। উৎকণ্ঠিত গলায় বলল, তোমার বাবা কি সিলেট? হ্যাঁ আন্টি, কিন্তু আপনি কিভাবে জানলেন? আচ্ছা, সেটা পরে বলছি, আগে বলো, তোমার বাবা প্রতি মাসে সিলেট যান? মিঠি আমতামতা করে জবাব দিল, হ্যাঁ, প্রতি মাসে সিলেট যান, এমনকি কোনো মাসে ২বারও যান। কিন্তু আপনি কিভাবে জানেন? সারিন তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। এবার সে নিশ্চিত নিশাত ঠিক কোথায় হারিয়েছে। সারিনের পেশা তাকে ছাড়লেও নেশাটা ছাড়েনি। জীবনের শেষবার না হয় সে তার বান্ধবীর মেয়ের জন্য কিছু একটা করবে। সারিন মিঠির ফোন নাম্বার নিয়ে সেখান থেকে বেরিয়ে আগে থানায় যায়। কিন্তু এখানে আগের পুলিশ অফিসার নেই, তবে কয়েকজন পুরনো কর্মকর্তা আছে যারা সারিনকে দেখে চিনে ফেলে। সারিন তার সাথে কথা বলতে গিয়ে ফিরে আসে। কে জানে এ অফিসার কেমন হবে? যা করার তাকেই করতে হবে। থানার গেটে দাঁড়িয়ে মিঠিকে কল দেয়, তোমার মাকে কি তুমি ফিরে পেতে চাও? বেশ শান্ত স্বরে কথাটা বলল সারিন। মিঠি সারিনের কথায় চমকে ওঠে। এত বছর পর তার মা কোথায় আছে এই মহিলা কিভাবে জানে? সে কোনো বাচ্চা চোর নয় তো? না, সেটাই বা কিভাবে সম্ভব? তার মায়ের সম্পর্কে কত কথা জানে। মিঠি সাহস করে বলে উঠল, হ্যাঁ, আমি আমার মাকে ফিরে পেতে চাই, কিন্তু কিভাবে? তোমার মা সম্ভবত সিলেট আছে, জানি না আমি এটা কতটুকু সত্য, তবে আমার মন বলছে সে সিলেটেই আছে। আমি তাকে নিয়ে ফিরব, তবে এর ভেতরে তুমি তোমার বাবাকে কোনো কিছু বলতে পারবে না। মিঠি বেশ চিন্তিত হয়ে পড়ে। বাবাকে জানাবে না? এটা কেমন কথা? কিন্তু মাকে তো ফিরে পাওয়ার একটা সুযোগ। সে আমতামতা করে বলল, আচ্ছা, আমি বাবাকে কিছু বলবো না, তবে আমার একটা শর্ত আছে। মিঠিকে যতটা পিচ্ছি ভেবেছিল, আসলে সে ততটা পিচ্ছি নয়। তার কথায় মনে মনে হেসে উঠল সারিন। মৃদু হাসি বজায় রেখে জিজ্ঞেস করল, কি শর্ত? আমাকেও সাথে নিয়ে যেতে হবে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব অনেক। বেশ কিছুক্ষণ বোঝালো, কিন্তু এ মেয়ে বুঝবে না। শেষমেশ মিঠিকে চৌরাস্তার মোড়ে আসতে বলল সারিন। সেখান থেকে দুজনে স্টেশনে পৌঁছে গেল। ২টা টিকিট করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল তারা। হোটেলে পৌঁছে অল্প কিছু খেয়ে নেয় তারা। মিঠির ইচ্ছে না থাকা সত্ত্বেও সারিনের জন্য খেতে হয়। মায়ের এক একটা স্মৃতির কথা মনে মনে করে খেয়ে নেয়। সে কতটুকু উচিত বা অনুচিত কাজ করছে জানে না। মিরাজকে একবার কল দিতে যেও মায়ের কথা মনে করে কোনো কল দেয় না। কিছুক্ষণ শুয়েছিল বিছানায়। রাত ১০টা নাগাদ সারিন তাকে ডেকে তৈরি হতে বলল। মিঠি অবাক হয়ে জিজ্ঞেস করল, এই রাতে কোথায় যাব? সারিন খানিকটা হেসে বলল, আমাদের মতো গোয়েন্দাদের কাজ তো রাতেই করতে হয়, চলো তাড়াতাড়ি। মিঠি আর পাল্টা কোনো প্রশ্ন করে না। যেভাবে ছিল সেভাবে বেরিয়ে পড়ে তার সাথে। এত বছর পরও সেই জায়গাটা চিনতে একটু অসুবিধা হয় না সারিনের। গাড়ি দৌড়ে দাঁড় করে রেখে বাড়িটার ভেতরে প্রবেশ করে। মিঠি সাথে থাকায় বেশ সমস্যা হচ্ছে তার, কিন্তু কিছু করার নেই। ঘরের বাইরে থেকে ভেতরের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তাহলে কি এখানে কেউ নেই? দরজার সামনে যেতে দেখলেও ভেতর থেকে বন্ধ। তাহলে তার সন্দেহই সঠিক। মিঠি সারিনের পিছে পিছে হাঁটছে। ভয়ে চুপসে গেছে মেয়েটা। এরকম রাতের বেলায় নির্জন জায়গায় কখনো যায়নি সে। মিঠিকে বারান্দার ওপাশে দাঁড় করিয়ে রেখে সারিন দরজায় ঠক ঠক শব্দ করে সরে গেল। মিরাজ ঘরের ভেতর একা। নীরু আজই চাকরি ছেড়ে চলে গেছে। নিশাদকে নিয়ে বেশ চিন্তায় আছে সে। কিন্তু এই মুহূর্তে কে এলো?
নিরুপা কোনো কাস্টমার নয় তো? মিরাজ দরজা খুলে আশেপাশে দেখতে লাগলো। মিঠি তার বাবাকে এখানে দেখে খানিকটা চমকে ওঠে। এগিয়ে বাবার কাছে যখনই সে আসতে চায় তখনই সারিন মিরাজের মুখে স্প্রে করা রুমাল দিয়ে চেপে ধরে। আচমকা এমন হওয়ায় মিরাজ নিজেকে সামলাতে পারে না, অজ্ঞান হয়ে যায় সেখানেই। মিঠি দৌড়ে এসে মিরাজকে ধাক্কা দিয়ে ডাকতে লাগে, বাবা, বাবা ওঠো, আপনি আমার বাবার সাথে কি করেছেন? সারিন মিঠিকে টেনে তুলে বলল, এখন এসবের সময় নয়, ভেতরে গেলেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মিরাজকে টেনে ভেতরে নিয়ে যায় সারিন। দরজাটা ভেজিয়ে ভেতরে ঢুকে সব রুমে নিষাদকে খুঁজতে শুরু করে। ভেতরের একটা রুমে যেতেই চোখজোড়া শান্ত হয়ে আসে তার। কেবল মিঠি বলে একটা আওয়াজ দেয়। মিঠি দৌড়ে এসে দেখল বিছানায় হাত পা বাঁধা অবস্থায় একজন মহিলা। কাছে যেতেই পরিষ্কার দেখতে পেল এই মহিলা অন্য কেউ নয়, তারই মা। সারিন নিষাদের হাত পা খুলে চোখে মুখে পানি মারল। আধবোজা চোখে তাকায় নিষাদ। শোয়া থেকে উঠে বসে। সামনের বাচ্চা মেয়েটাকে চিনতে না পারলেও সারিনকে চিনতে তার সমস্যা হয় না। মাথাটা যেন ঢলে পড়েছে বারবার। মিঠি মা বলে কান্না করে দেয়। পরম আদরে মাকে বুকে জড়িয়ে নেয়। সারিন উৎকণ্ঠা গলায় বলল, আমরা এখানে সময় নষ্ট করতে পারব না। মিরাজ জাগার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। মিঠি কান্নারত অবস্থায় বলল, কিন্তু বাবা, তুমি এখনো বোঝনি? তোমার মায়ের এই অবস্থার জন্য মিরাজই দায়ী। সে পুলিশদের সাথে মিলে অবৈধ কাজ করে টাকা আয় করে, যা তোমার মা জেনে গিয়েছিল, আর সেই জন্যই তার এই অবস্থা। এর পরেও তুমি চাইবে তোমার বাবাকে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল সারিন। মিঠি আর পাল্টা কোনো কথা বলে না। সারিন নিষাদকে ধরে ঘরের বাইরে বেরিয়ে আসে। মিরাজকে ভেতরে রেখে দরজা বাহির থেকে তালা মেরে দেয় সারিন। গাড়িতে উঠে চাবি এবং মিরাজের ফোন দূরে ফেলে দেয়। নিষাদকে নিয়ে হোটেলে ফিরে তারা। একজন ডাক্তার এনে দেখায়। ডাক্তার স্যালান দিয়ে যায় তাকে। সারাটা রাত মিঠি মায়ের পাশে বসে কেঁদেছে। তার বাবা একজন অপরাধী, সে জানতই না এতটা বছর মা কত কষ্ট পেয়েছে। সকালবেলা দুজন মানুষের জ্ঞান ফিরে, মিরাজ এবং নিষাদের। একদিকে নিষাদ এত বছর পর ছাড়া পেয়ে মেয়েকে জড়িয়ে ধরে। আনন্দে চোখ দুটো জুড়ে অশ্রুর ফোয়ারা বয়ে যাচ্ছে তাদের মাঝে। সকাল ৯টার ৩টার টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। অন্যদিকে মিরাজ সেই নির্জন ঘর থেকে বের হওয়ার প্রচণ্ড চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। গলা ছেড়ে চিৎকার করছে বের হওয়ার জন্য, কিন্তু আশেপাশে কোথাও কেউ নেই। হয়তো এই নির্জন জায়গা থেকে আর প্রাণে বেঁচে ফিরতে পারবে না সে। সমাপ্ত।